হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর 14 নম্বর যে স্কুলের সেটটি ছিল সেকেন্ড সাবমেটিভের তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলে দেওয়া ছিল যে C2H2 এই যৌগের বাষ্প ঘনত্ব কত হবে। তাহলে দেখে নেওয়া যাক যে C2H2 বাষ্প ঘনত্ব কত হবে। তাহলে C2H2 এর আণবিক ভর আমরা কত লিখতে পারি না, কার্বনের আমরা জানি 12 হয়, তাহলে দুটো কার্বন থাকলে 12 দুগুণে 24 প্লাস হাইড্রোজেনের আমরা জানি 1, তাহলে ইন্টু 1 দুটো আছে তাহলে ইন্টু 2, তাহলে 12 দুগুণে 24 প্লাস 2 একে 2, তাহলে হয়ে গেল এখানে 26। এবার এখানে আমাকে বাষ্প ঘনত্ব চেয়েছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি যে আণবিক ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, কি লেখা হয় 2 গুণিত বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব সমান কি লেখা হবে আণবিক ভর বাই 2। তাহলে আণবিক ভর এখানে 26 এসছে, তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হবে 13। তাহলে এটা আমাদের হবে অ্যান্সার। তাহলে দেখো কোন অপশনটা হবে আমাদের, অপশন এটা হবে সঠিক উত্তর। চলে আসো 2 নম্বর প্রশ্ন। একটা ধাতব বলয় আছে, তার ব্যাস বরাবর ওই ধাতুরই একটা দণ্ড যুক্ত অবস্থায় রয়েছে। সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কত হবে। তাহলে দেখো, বৃত্তের পরিধি মানে 2πr, এবং তার যে ব্যাস কত হয়, ব্যাস 2r হয়, তাহলে তার অনুপাত কত হবে, 2 2 ক্যান্সেল, আর আর ক্যান্সেল, তাহলে পাই হবে এটার অ্যান্সার। তাহলে এখানে দেখো অপশন সি হবে সঠিক উত্তর। 3 থেকে চলে আসো, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত হবে। পাশে একটা চিত্র দেওয়া আছে, তাহলে এই সার্কিটটাকে যদি আমরা একটু অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো কি, যে এই যে দুটো বাহু আছে 4 আর 2, দেখতে পাচ্ছি যে একটা রোধের শেষ হচ্ছে, সেখান থেকে আরেকটা রোধের স্টার্ট হচ্ছে, মানে এরকম যখন কানেকশন থাকে তখন আমরা তাকে বলে থাকি শ্রেণীতে কানেকশন আছে। তার মানে 4 ওহম আর 2 ওহম, 4 ওহম আর 2 ওহম শ্রেণীতে কানেকশন আছে, এবং এই নিচের যে রোধটা 4 ওহমের একটা প্রান্তের সাথে কানেক্ট আছে এবং 2 ওহমের একটা প্রান্তের সাথে কানেক্ট আছে। তার মানে এখানটা আমি লিখতে পারি একটা 2 ওহমের সাথে কানেক্ট আছে আর একটা 4 ওহমের সাথে কানেক্ট আছে, তাহলে এই রোধটার মান দেওয়া আছে 3 ওহম। তাহলে এখানে এ আর বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এই সার্কিটটা এরকম দেখতে হচ্ছে। তাহলে উপরের দুটো রোধ আমার শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে থাকলে ফর্মুলা জানি যে সিম্পল যোগ করে দিলেই তুল্য রোধ পাওয়া যায়। তাহলে 4 + 2 সমান 6 ওহম হচ্ছে উপরের তুল্য রোধ, এবং এই 6 ওহমের সাথে এই 3 ওহম কি কানেকশন আছে, প্যারালাল কানেকশন। তার মানে 6 ওহম আর 3 ওহম আছে প্যারালাল কানেকশন। তাহলে তুল্য রোধ কত হবে আর এ বি। তাহলে দুটো রোধের ক্ষেত্রে সমান্তরালের সূত্র আমরা জানি যে R1 R2 বাই R1 + R2। তাহলে এখানে দুটো রোধ কি কি না, 6 × 3 বাই 6 + 3, তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে 6 × 3 = 18 আর 6 × 3 = 9, মানে তুল্য রোধ এখানে হবে 2 ওহম। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। বার্লো চক্রের ঘূর্ণন প্রদত্ত কোন নীতি অনুযায়ী হয় না, ফ্লেমিং এর বামহস্ত নীতি অনুযায়ী হয়ে থাকে। 5-এ বলেছি যে রূপোর চামচের উপর যদি সোনার প্রলেপ দিতে হয়, তাহলে যার প্রলেপ দেওয়া হয় তাকে কিন্তু আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি, তাহলে এখানে সোনা মানে অরাম, এই ইউ হবে। চলে আসো 6-এর দাগে, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস আমরা শনাক্ত করে থাকি না, অ্যামোনিয়া গ্যাসকে আমরা নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করি। জার্মান সিলভারের উপাদানগুলি এখানে কোনগুলি হবে, তাহলে জার্মান সিলভারের যে উপাদানগুলি হবে সেটা হবে অপশন ডি। কি কি থাকে, কপার থাকে, জিঙ্ক থাকে, নিকেল থাকে। এখান থেকে একটা প্রশ্ন আসে যে জার্মান সিলভারে কি থাকে না, তাহলে মনে রাখবে যে সিলভার কিন্তু এখানে থাকে না, সিলভারের পরিমাণ 0%। চলে আসো গ্রুপ বি। তাহলে দেখো যে 2-এর দাগে এখানে বলেছে একের প্রশ্নটা যে 12.046 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর ভর কত। তাহলে দেখো 2-এর একেরটা আমরা কি জানি না, নাইট্রোজেন মানে অণু বলেছে, তাহলে N2 লিখতে পারি। তাহলে এমনিতে নাইট্রোজেন লেখা হয়ে থাকে 7N14। তাহলে দেখতেই পাচ্ছ যে নাইট্রোজেনের ভর 14, তাহলে দুটো নাইট্রোজেনের জন্য ভর কত হওয়া উচিত, 14 দুগুণে 28 গ্রাম, 28 গ্রাম হওয়া উচিত। তাহলে এই 28 গ্রামকেই আমরা কিন্তু জানি 1 মোল, আবার এই 1 মোলকেই আমরা জানি যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বর্তমান। তাহলে এখানটায় যদি আমরা লিখি যে 6.023 অ্যাভোগাড্রো সংখ্যক 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর ভর কত হয় 28 গ্রাম। তাহলে একক সংখ্যক অণুর ভর হবে 28 বাই এটা,
6.023 ইন্টু 10⁻23। তো প্রশ্নে আমাকে বলেছে কত না, দেখো যে 12.046 ইন্টু 10⁻23 সংখ্যক, তাহলে তার ভর কত হবে, তাহলে 28/6.023 ইন্টু 10⁻23 ইন্টু 12.046 ইন্টু 10⁻23। তাহলে দেখো যে এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা পাই, তার মানে 2 গুণিত 28 করলে কত গ্রাম নাইট্রোজেন অণুর ভর, তাহলে হবে 56 গ্রাম হবে এটার অ্যান্সার। তাহলে এখানে যে অণুর ভর আমরা কত লিখতে পারি, 56 গ্রাম। 2 এর দাগে বলেছে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, তাহলে এটা ঠিক না ভুল, তাহলে এটার অ্যান্সার কি হবে না, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর নিজস্ব ধর্ম, তাহলে এটা হবে সত্য। নেক্সট বলেছে এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক, এটার অ্যান্সার কি হয়, ওয়াট হয়, মিটার ইনভার্স, ক্যালভিন ইনভার্স, এটা লেখা হয়ে থাকে। 4 এর দাগে আছে যে 220 ভোল্ট আর 100 ওয়াট একটি বৈদ্যুতিক বাতি আছে, তার রোধ কত, তাহলে আর সমান কি ফর্মুলা আছে না, আর সমান আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই পি। তাহলে এখানে ভোল্টেজ কত আছে দেখো 220 ভোল্ট করে, তাহলে 220 ইন্টু 220 যেহেতু ভি স্কোয়ার বাই পি মানে ক্ষমতা, ক্ষমতা আছে 100, তাহলে দুটো শূন্য ক্যান্সেল হবে এবং 22 মানে গুণ করলে হয় 484 ওহম, তাহলে 484 ওহম হবে এটার অ্যান্সার। নেক্সট বলেছে যে কোন বাল্বে অত্যাধিক পারদ দূষণ ঘটে থাকে, তাহলে এটার অ্যান্সার কি হবে না, ফ্লুরোসেন্ট লাইট, তাহলে এটার অ্যান্সার আমরা লিখতে পারি ফ্লুরোসেন্ট বাল্বে আমরা অত্যাধিক পারদ দূষণ ঘটে। এলইডি বাল্ব অর্ধপরিবাহী দ্বারা তৈরি হয়, সত্য না মিথ্যা, তাহলে এটার অ্যান্সার হবে সত্য। নেক্সট ওএইচ মাইনাস এন প্লাস আয়নের মধ্যে কোনটি অ্যানোডে মুক্ত হবে, তাহলে আমরা সকলেই জানি যে অ্যানোডে সবসময় অ্যানায়ন যাবে, তাহলে অ্যানায়ন যায় অ্যানোডে, এখানে অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ একটাই আছে ওএইচ মাইনাস, তাহলে ওএইচ মাইনাস যাবে অ্যানোডে। নেক্সট একটি অ্যাসিড ধর্মী তীব্র তড়িৎ বিশ্লেষণের উদাহরণ চেয়েছে, তাহলে একটা অ্যাসিড ধর্মী তীব্র তড়িৎ বিশ্লেষক কি হতে পারে, একটা অ্যাসিড লিখে দিতে পারি যে কোনো একটা অ্যাসিডের নাম, ধরো সালফিউরিক অ্যাসিড, তাহলে H2SO4 হবে তীব্র তড়িৎ বিশ্লেষণ। নাইট্রোজেন ঘটিত একটা জৈব সারের নাম, তাহলে নাইট্রোজেন ঘটিত একটা জৈব সার কি হয়, ইউরিয়া, ইউরিয়া এর সংকেতটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কি লেখা হয় NH2CONH2। অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াকে শোষণ করে যে মুক্ত যৌগটি গঠন করে তার সংকেত কি হবে, তাহলে কোন মুক্ত যৌগ গঠন করে না, CaCl2 8NH3 এই যৌগটি তৈরি করে। খাবার প্যাকিং করতে আমরা কোন ধাতুর ফয়েল ব্যবহার করব না, অ্যালুমিনিয়াম ধাতুর ফয়েল ব্যবহার করব। সিইউ এর সালফাইড আকরে কি হয়, CuFeS2, তাহলে এটা হচ্ছে কপার পাইরাইটিস বলা হয় থাকে, তাহলে এটার যদি নাম লেখা হয় তাহলে এটাকে বলা হয় কপার পাইরাইটিস। নেক্সট চলে আসো গ্রুপ সি, যে ডিসি অপেক্ষা এসির কি কি সুবিধা আছে, তাহলে দেখো ডিসি অপেক্ষা এসির কি কি সুবিধা আছে এবং বার্লো চক্রে ঘূর্ণনের কি কি পরিবর্তন হবে, ওলিয়াম কি এবং লোহার মরচে পড়া প্রতিরোধ করা, এছাড়া এই ধাতুগুলোর আকরিক আছে জিঙ্ক, কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলো অ্যান্সারগুলো আমরা একটু দেখে নেব। তাহলে দেখো যে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের কি কি সুবিধা আছে না, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা, 1 নম্বর প্রশ্ন না, এসি সহজে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ বা নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা যায় ট্রান্সফরমারের সাহায্যে, যা ডিসি এর ক্ষেত্রে কিন্তু আমরা পারি না। এসি কিনা দীর্ঘ দূরত্বে কম শক্তি ক্ষয় করে কম খরচে আমরা পাঠিয়ে দিতে পারবো। এসি জেনারেটর ডিসি জেনারেটর চেয়ে নির্মাণ সহজ এবং রক্ষণাবেক্ষণ কম ব্যয়বহুল। এর সাথে আরেকটা প্রশ্ন ছিল যে বার্লো চক্রের ঘূর্ণনের কি কি পরিবর্তন হয়, দেখো তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ বিপরীত দিকে করলে অথবা ডিসির পরিবর্তে এসি প্রয়োগ করে ঘূর্ণন কি হয়ে যাবে, যদি তড়িৎ প্রবাহ চেঞ্জ করি ঘূর্ণনও কিন্তু বিপরীত হয়ে যাবে, এবং ডিসির পরিবর্তে যদি এসি প্রয়োগ করা হয় চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে বা অনিয়মিত হবে, কারণ এসি প্রবাহের দিক ক্রমাগত পরিবর্তিত হয়, ফলে বলের দিকও কিন্তু ক্রমাগত পরিবর্তিত হয়। 2 এর দাগের প্রশ্ন ছিল কি ওলিয়াম কি,
এবং কি ঘটবে যদি 1100 ডিগ্রিতে উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম কার্বাইডের উপর নাইট্রোজেন গ্যাস চালনা করে? তাহলে ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে ঘন সালফিউরিক অ্যাসিডে সালফার ট্রাইঅক্সাইড যদি দ্রবীভূত করি, তাহলে যে তরল তৈরি হয় তাকে আমরা ওলিয়াম বলি। সংকেত কি? H2S2O7, একে সালফানও বলা হয়ে থাকে। 100% ওলিয়ামকে আমরা সালফানও বলি। 1100 ডিগ্রি সিতে ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি হয়? ক্যালসিয়াম সায়ানামাইড এবং ধূসর বর্ণের কার্বন উৎপন্ন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাইট্রোলিয়াম কি আসে পরীক্ষায়, যেটাকে নাইট্রোলিয়াম বলি। তাহলে CaC2+N2 1100 তাপমাত্রায় কি হবে? ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন, একে আমরা নাইট্রোলিয়াম বলে থাকি। এবার কিছু দিয়েছিল ধাতুর নাম এবং তাদের আকরিক বের করার জন্য। তাহলে জিঙ্কের আকরিক কি হবে? জিঙ্ক প্লেট। এছাড়াও ক্যালামাইন বলতে পারি। কপারের কপার পাইরাইটিস, কপার গ্লান্স। আয়রনের হেমাটাইট, ম্যাগনেটাইট। অ্যালুমিনিয়ামের বক্সাইট। লোহার মরচে পড়া আটকাতে গেলে কি কি করা উচিত? এক হচ্ছে গ্যালভানাইজেশন। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। অথবা আমরা কি করতে পারি? লোহাতে পেন্ট করে দিতে পারি বা গ্রিজিং করতে পারি। লোহার উপর রং করে দিতে পারি, তেল রং বা গ্রিজের প্রলেপ দিয়ে দেওয়া যেতে পারে। এরপর নেক্সট আছে গ্রুপ ডি। তাহলে গ্রুপ সি এর সমস্ত প্রশ্ন আলোচনা করা হলো। এবার দেখে নাও গ্রুপ ডি এর কি আছে প্রশ্ন। গ্রুপ ডিতে আছে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কতটা পটাশিয়াম ক্লোরেট লাগবে? লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড হাইড্রোজেন গ্যাস 8 মোল হাইড্রোজেন করতে কতটা লোহা লাগবে? লোহার দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি স্থির থাকে, তামার রোধাঙ্ক আছে, ওহমের সূত্র আছে, প্রভৃতি প্রশ্নগুলি গ্রুপ ডিতে আছে। তো দেখে নাও প্রথম প্রশ্ন দেখো, পটাশিয়াম ক্লোরেটের সংকেত আমরা জানি KClO3। তাহলে এখান থেকে যে অক্সিজেন উৎপন্ন করা হবে তার আগে বিক্রিয়া জানতে হবে। তাহলে 2KClO3 সমান কি লিখি? 2KCl প্লাস 3O2। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ক মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে না 3 মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে এক মোল অক্সিজেন মানে 32, 3 মোল অক্সিজেন মানে 96 গ্রাম। তাহলে 96 গ্রাম উৎপাদনের জন্য আমাদের কতটা KClO3 লাগছে? না 2 মোল KClO3 লাগছে। তাহলে এখানে প্রত্যেকের মান বসানো হয়েছে। KClO3 দুটো, তাহলে KClO3 পটাশিয়াম এর মান, ক্লোরিনের মান সব বসিয়ে পাওয়া যাচ্ছে 2 মোলের জন্য কত? 245। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে 245 গ্রাম 2 মোল মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের 96, 3 মোল মানে 96। তাহলে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে আমাদের 245 গ্রাম কিন্তু পটাশিয়াম ক্লোরেট লাগছে। প্রশ্নে বলেছে 9.6 গ্রামের জন্য কত লাগে? তাহলে 9.6 গ্রাম এটার জন্য আমাদের কতটা প্রয়োজন? 245/96 ইন্টু 9.6। তাহলে অবশ্যই এখানে একটা নামলো 96, 96 ক্যান্সেল। তাহলে এখানে হয়ে যাবে 24.5 গ্রাম। তাহলে 24.5 গ্রাম হবে এটার অ্যান্সার। নেক্সট আছে হচ্ছে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড 3Fe+4H2O, প্রথমে বিক্রিয়াটা দিতে হবে। Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড এবং 4H2। তাহলে 4 মোল হাইড্রোজেন উৎপাদনের জন্য কতটা লোহা লাগছে? দেখো দেখো 3 মোল লোহা লাগছে। কতটার জন্য? না 4 মোল হাইড্রোজেন প্রস্তুত করতে। তাই লিখলাম কি? না 4 মোল হাইড্রোজেন উৎপাদনের জন্য 3 মোল লোহা প্রয়োজন। সুতরাং 4 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে এখানে কতটা লোহা লাগবে? 3 মোল লোহা লাগবে। নেক্সট আছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমরা তো একটা ফর্মুলা জানি যে আলফা সমান হয় β/2 এবং গামা/3। এটা ক্ষেত্র প্রসারণ, এটা আয়তন প্রসারণ, আর এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয় থাকে। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফার ভ্যালু দেওয়া আছে। তাহলে এবং তাহলে এর অর্থ আমরা কি লিখতে পারি? না 1 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে লোহার দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে? না 12 × 10⁻⁶ মিটার বৃদ্ধি পাবে। গ্যাসের আয়তন গুণাঙ্কের সংখ্যায় কি স্থির থাকে? না চাপ স্থির থাকে। তামার রোধাঙ্ক এত সেমি 20 ডিগ্রি সি তাপমাত্রায় বলতে কি বোঝায়? না এর অর্থ হলো 20 ডিগ্রি সি তাপমাত্রায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারের রোধ 1.68 × 10⁻⁶ ওহম হবে। এখানে বলেছে 1 কুলম সমান কত ইএসি হয়? না 3 × 10⁹ ইএসি হয়ে থাকে। ওহমের সূত্র বিবৃত করো, সেখান থেকে রোধের সঙ্গে। ওহমের সূত্র বলেছে কি? না স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, স্টার্টিংয়ে লিখতে পারি আমরা কি উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। তাহলে ভি সমান এখানে এটা সমান করার জন্য আইআর লিখতে পারি, আর এখানে হচ্ছে আমাদের রোধ। ওহমের সূত্র থেকে রোধের সংখ্যা কিভাবে পাওয়া যাবে? দেখো ভি সমান তো হয়ে থাকে আইআর,
তাহলে এখান থেকে তো আমরা লিখতেই পারি যে আর যেটা রোধ বলা হচ্ছে V/I, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের যে অনুপাত তাকেই তো আমরা রোধ বলতে পারি। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে রোধ হচ্ছে পরিবাহীর এমন এক ধর্ম যা তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। আর সমান V/, ভি হলো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক ওহম। এবার বলেছে একটি বাড়িতে 6টি 40 ওয়াটের লাইট আছে, 8টি পাখা আছে, আর 4টি পাখা আছে 80 ওয়াটের, আর একটা 100 ওয়াটের টিভি। প্রতিদিন 5 ঘন্টা করে চলে। 30 দিনে কত বিল আসবে সেটা দেখতে হবে, বা কত খরচ হচ্ছে বিওটি এককে দেখতে হবে। তাহলে মোট শক্তি খরচ যদি বের করতে হয়, তাহলে প্রথমে দেখো যে কটা পাখা আছে। 6টি পাখা 40 ওয়াটের, 5 ঘন্টা করে চললো, তাহলে 1200 ওয়াট প্রতি ঘন্টা যাচ্ছে। লাইট পাখা যদি দেখা হয় তাহলে 4 × 80 ওয়াট করে 5 ঘন্টা চলছে, 1600 ওয়াট ঘন্টা গেল। টিভির জন্য যাচ্ছে কত, 100 ওয়াট করে একটি টিভি, 5 ঘন্টা চললে এত। তাহলে মোট কত খরচ হচ্ছে, 1200 + 1600 + 500, তাহলে দেখা যাচ্ছে 3300 ওয়াট ঘন্টা। এবং এটাকে যদি আমরা কিলোওয়াট ঘন্টা করি তাহলে 3.3 কিলোওয়াট ঘন্টা। তাহলে 30 দিনে কতটা খরচ হচ্ছে, 99 কিলোওয়াট ঘন্টা। তাহলে বিওটি এককে করলে আমরা এটাকে বলতে পারি 99 বিওটি ইউনিটও বলবো। পরের প্রশ্ন ছিল যে কপার তড়িৎদ্বারের সাহায্যে যখন আমরা কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যে অ্যানোড ক্ষয়ে যাচ্ছে এবং ক্যাথোডটা ভর বৃদ্ধি পাচ্ছে। এটা কেন হয়? দেখো, কপার সালফেট দ্রবণ যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে সেটা কিসে ভাঙবে, Cu2+ আর SO4 2-। আর জলের যেহেতু জলীয় দ্রবণে বিশ্লেষণ হচ্ছে তাহলে জলটাও H+ OH- ভেঙে যাচ্ছে। অ্যানোড আমরা জানি কি, অ্যানোডে সবসময় ব্যাটারির পজিটিভ টার্মিনাল যোগ করা হয়, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার। এখানে ঋণাত্মক আয়ন আসবে, পজিটিভের দিকে ঋণাত্মক আয়ন চলে যাবে এবং কপার পরমাণু কি হবে, জারিত হয়। তাহলে এক্ষেত্রে কপার অ্যানোড নিজেই বিক্রিয়া অংশগ্রহণ করে এবং অ্যানোডের কপার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Cu2+ হিসেবে কি হবে, দ্রবণে চলে আসবে। তাহলে Cu কি করবে, ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসবে Cu2+ থেকে। ফলে অ্যানোড কি হতে থাকবে, ক্রমশ ক্ষয় পেতে থাকবে, কারণ সেখান থেকে কপারটা বেরিয়ে যাচ্ছে, দ্রবণ কমতে থাকছে, এর ফলে এর ভর কমতে থাকবে। অন্যদিকে ক্যাথোডে কি হবে, ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার। এখানে ধনাত্মক আয়ন কি হবে, বিজারিত হয় এবং দ্রবণে Cu2+ আছে, H+ আছে। কপারের বিজারণ বিভব হাইড্রোজেনের চেয়ে বেশি হয়, Cu2+ আয়ন কি করবে, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে এবং ক্যাথোডের উপর জমা হতে থাকবে। অর্থাৎ হাইড্রোজেনের তুলনায় Cu2+ বেশি যাবে কোথায়, না ক্যাথোডের দিকে গিয়ে করে ইলেকট্রন গ্রহণের জন্য যাবে এবং কপার ধাতুতে প্রলেপ পড়ে যাবে। অর্থাৎ ক্যাথোডের উপর বিশুদ্ধ কপার জমা হতে থাকবে এবং ক্যাথোডের ভর বৃদ্ধি পেতে থাকবে। পরের প্রশ্ন আছে আমাদের কি, না তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতু। তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা। এছাড়াও অন্যান্য ধাতু যদি বলা হয়, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে প্রভৃতি। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অসওয়াল্ড পদ্ধতিতে, না অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়াকে অনুঘটকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড পরে আরও জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়, যা জল দ্বারা শোষিত হয় নাইট্রিক অ্যাসিড। তাহলে স্টেপগুলো কি, প্রথম স্টেপে আছে অ্যামোনিয়ার জারণ। প্রথমে 4NH3 + 5O2 কি দেবো, প্ল্যাটিনাম রেডিনাম তার জালি 800 থেকে 900 ডিগ্রি তাপমাত্রা। সেখান থেকে উৎপন্ন হবে 4NO + 6H2। এরপরে দ্বিতীয় ধাপে কি হবে, নাইট্রিক অক্সাইড এর জারণ। 2NO + O2 মিলে হয়ে যাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, 2NO2 বাদামি বর্ণের গ্যাস। 3 নম্বর, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের শোষণ, এই NO2 জলের দ্বারা শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। নেক্সট চলে আসো, H2S গ্যাস পরীক্ষার প্রস্তুতিতে ঘন H2SO4 কেন ব্যবহার করি না? পরীক্ষাগারে ঘন H2SO4 ব্যবহার করা হয় না কারণ এটি একটি শক্তিশালী জারক পদার্থ। এটি H2S গ্যাসকে কি করে দেবে, জারিত করে সালফার এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। ফলে H2S গ্যাস বিশুদ্ধভাবে পাওয়া যায় না। এই যে H2S + H2SO4 যদি আমরা করতাম তাহলে পেতাম S + SO2 2H2। নেক্সট আছে তরল নাইট্রোজেনের একটা ব্যবহার। তাহলে তরল নাইট্রোজেন কি কাজে ব্যবহার করা হবে, না ক্রায়োজেনিক সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহার করে। এর অত্যন্ত নিম্ন তাপমাত্রা হয়, -196 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে সক্ষম। বিভিন্ন জীবন্ত কলা, রক্ত, শুক্রাণু, ডিম্বাণু, অন্যান্য জৈবিক নমুনা সংরক্ষণ করা এটার সাহায্যে চিকিৎসা বিজ্ঞানে, কৃষি গবেষণায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ছিল আমাদের 14 নম্বর যে সেট, তার সম্পূর্ণ সমাধান। দেখা হচ্ছে পরের স্কুলে।